আর একটা প্রশ্ন ছিল, হুম। সেটা হচ্ছে ওই সিএস থেকে কিভাবে সিবিএলএম, সেশন প্ল্যান, লেসন প্ল্যান এইসব বানানো লাগে, এটা কি আমাদের কোনো ইসের মধ্যে আছে, আমরা যে বইগুলা পড়বো ওইগুলোর মধ্যে? আমি ওটা শিখাবো। আচ্ছা আচ্ছা, এটা কততম ক্লাসের দিকে ম্যাডাম শেখাতে এভিডেন্স পারেন? বলা হয়, ওইটাকে এভিডেন্স বলা হয়। আর মানে আমাদের যে 11, এই 11টা পড়ার পরে আমরা একটা ক্লাস দিব। 11টা পড়ার পরে মানে মেইনলি ইচ্ছা ছিল আমার এই সপ্তাহে 11 12 দুটোটা পড়ায় ফেলার, কিন্তু আমিও অসুস্থ, আবার আপনারাও ঠিক মতো আসেন না, ওইভাবে করে আমি ওইভাবে আগাইও না। তো আমি ভাবলাম ইটস ওকে, আমি আস্তে ধীরেই যাই, আপনারাও ভালো করে বুঝেন, অত তাড়াহুড়ার কিছু নেই, এই আর কি। বাট এই ম্যাডাম ওই 11 ক্লাসটা 12 কি কোনোভাবে একটু আগে নেওয়া পসিবল হবে বৃহস্পতিবারে? না, বৃহস্পতিবারে না। তবে এই শুক্রবারে হয়তো আমরা মানে ফেস টু ফেসটা পারবো না, বা পারতেও পারি, এখনো বলা যাচ্ছে না, দেখি। তবে এই শুক্রবার না হলেও পরের শুক্রবারে অবশ্যই আমরা ফেস টু ফেস দিব, কারণ আমিও চাচ্ছি এবার এভিডেন্স সবার আগে ধরাইতে। কারণ আপনারা এভিডেন্স একদম পিছায়া যান, মনোবল হারায়া যান, এভিডেন্সে ঠিক মতো ক্লাস করেন না অনলাইন হওয়ার কারণে, কি না কি মনে করেন এভিডেন্স রে। এই জন্য আমিও চাই এটা আগে হয়ে যাক। আমাকে একটু সময় দেন, প্ল্যান করতে দেন, তখন দেখা গেছে যে হয়তো ইয়ে করে ফেলবো। আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে আমাদের একটা আমার আবার একটা ট্রেনিং পড়ছে ম্যাডাম এই বিকেটিটিসি তে সামনে শনিবার থেকে। ওই ট্রেনিং এ কিসের? হচ্ছে ওই এই সিসিপের ট্রেনিং আর কি। তো জিপের? ওইটাতে হচ্ছে ওই সিএস থেকে ওই সিবিএলএম, সেশন প্ল্যান, লেসন প্ল্যান এগুলা হচ্ছে বানাইতে দেয় ওই ট্রেনিং এ। এই জন্য হচ্ছে কি জিজ্ঞাসা ট্রেনিং করলাম। এটা? এটা ওই সিসিপের আমরা যে ট্রেনাররা আছি তাদের একটা ট্রেনিং। এটা কি কোনো ওয়ান কাইন্ড অফ টিওটি? জি ম্যাডাম। আচ্ছা, সিসিপ থেকে। বুঝতে পারছি আমি। না, ওইটা আহামরি কিছু না, ওইভাবে কোনো ইয়ে দিবে না আপনাকে। বুঝতে পারছি কি টাইপের ট্রেনিং, ট্রেনার কে থাকবে কিছু বলছে? না, এটা এখনো কিছু বলে নাই, তো বললো যে 6 দিনের হচ্ছে হবে ট্রেনিংটা। এই 6 দিন ধরে মানে এটাই করাবে? না, এই আরো স্কিল পার্ট করাবে তারপরে। আউটলাইন দিছে? কোর্স আউটলাইন দিছে? না, ওইটা তো এখনো দেয় নাই। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই। আহ ইনশাল্লাহ দেখেন, এইটা পড়বো আজকে, এই জিনিসটাই আমরা ভালো করে পড়বো। সেটা হচ্ছে দেখেন, প্রিন্সিপাল অফ কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট, এটা মাস্ট 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 নো নলেজ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা বলছে কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টের মূলনীতি। তাহলে কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টের মূলনীতি হচ্ছে চারটা। কয়টা? চারটা। সেটা হচ্ছে ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, ফ্লেক্সিবিলিটি, আর হচ্ছে ফেয়ারনেস। আমি আবারও একটু রিপিট করছি। প্রিন্সিপাল অফ কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট, এটার প্রিন্সিপাল হচ্ছে আপনার চারটা। ওকে, সেটা হচ্ছে ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, ফ্লেক্সিবিলিটি, ফেয়ারনেস। ভ্যালিডিটিটা কি? ভ্যালিডিটিটা হচ্ছে আপনার আপনি যদি, মোট কথা হচ্ছে যে সকল ইউনিট অফ কম্পিটেন্সির উপর আপনার অ্যাসেসমেন্টটা হবে, হ্যাঁ, তার সমস্ত এলিমেন্টস, পারফরমেন্স ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে, আর অ্যাসেসমেন্টটা যদি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুসারে হয়, তখন ওই অ্যাসেসমেন্টটাকে কি বলে? ভ্যালিডিটি বলে। বা আপনি বলতে পারবেন যে এই অ্যাসেসমেন্টটা ভ্যালিড, এটা বলতে পারবেন। আমি আবারও বলতেছি, আমাদের যে একটা অ্যাসেসমেন্ট হয়, এই অ্যাসেসমেন্টের যে সকল ইউনিট অফ কম্পিটেন্সি গুলো থাকবে, এই সমস্ত ইউনিটগুলো যদি মানে কভার করে, এই সমস্ত ইউনিটের যত এলিমেন্টস অফ কম্পিটেন্সি আছে বা পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে, এই সব কিছু যদি ফুলফিল করে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি অ্যাসেসমেন্টটা হয়, তখনই আমরা অ্যাসেসমেন্টটাকে ভ্যালিড বা ভ্যালিডিটি বলবো।
কিন্তু এখন এখানে একটা বড় প্রশ্ন আছে, সেটা হচ্ছে বুঝার যে এই যে প্রিন্সিপাল অফ কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট, এটা আপনি কখন অ্যাপ্লাই করবেন। এই অ্যাসেসমেন্টগুলা, এই যে ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, ফ্লেক্সিবিলিটি, ফেয়ারনেস, এগুলো আপনি কখন অ্যাপ্লাই করবেন, কখন? এটা হচ্ছে আপনি যখন একটা অ্যাসেসমেন্ট নিতে যাবেন অ্যাজ অ্যান অ্যাসেসর, অ্যাসেসমেন্ট স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনি এভিডেন্স কালেক্ট করবেন ততক্ষণ পর্যন্ত আপনি এই প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট অ্যাপ্লাই করবেন। আমি ক্লাসে আছি, আমার কথা বুঝতে পারছেন? আপনার প্রশ্ন জিজ্ঞেস করবে যে প্রিন্সিপাল অফ কম্পিটেন্সি বেস আপনি কখন অ্যাপ্লাই করবেন, তাহলে বলেন তো কখন অ্যাপ্লাই করবেন, বলেন। হ্যাঁ, আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাসেসমেন্টের স্টার্টিং থেকে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আপনি এভিডেন্সটা কালেক্ট করবেন, এভিডেন্স কালেক্ট করার পর কিন্তু আর না, যতক্ষণ পর্যন্ত আপনি এভিডেন্সটা কালেক্ট করবেন, রিটেন, ডেমনস্ট্রেশন, ওরাল, যতক্ষণ পর্যন্ত আপনি এভিডেন্স কালেক্ট করবেন ততক্ষণ পর্যন্ত। এভিডেন্স কালেক্ট করা শেষ, আপনার প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট আর আপনি তেমন একটা অ্যাপ্লাই করা লাগবে না, অ্যাপ্লাই করা তেমন একটা লাগবে না। তাহলে এর ভিতরে ভ্যালিডিটিটা কি বোঝাচ্ছে? ভ্যালিডিটিটা হচ্ছে ফার্স্ট অফ অল অ্যাসেসমেন্টটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে এবং এর ভিতরে সকল ইউনিট, সকল এলিমেন্টস, সকল পারফরমেন্স ক্রাইটেরিয়া কভার করবে। কি করবে বলেন আবার, কি করবে? অ্যাসেসমেন্ট ভ্যালিডিটি কখন হবে? অ্যাসেসমেন্টের ভ্যালিডিটি কখন হবে? সকল ইউনিট, সকল পারফরম্যান্স ক্রাইটেরিয়া, সকল ইউনিট অফ কম্পিটেন্সি, এলিমেন্টস অফ কম্পিটেন্সি, তারপরে হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া। পারফরমেন্স ক্রাইটেরিয়া কিন্তু আগে না, আগে হচ্ছে ইউনিট অফ কম্পিটেন্সি, ইউনিট অফ কম্পিটেন্সির ভিতরে আবার হচ্ছে এলিমেন্টস অফ কম্পিটেন্সি, আর এলিমেন্টস অফ কম্পিটেন্সির ভিতরেই কিন্তু পারফরমেন্স ক্রাইটেরিয়া তখন। এবং অ্যাসেসমেন্টটা অবশ্যই কি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে, তখনই কি ভ্যালিড বলা যাবে, অ্যাসেসমেন্টটা ভ্যালিড বলা যাবে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এবার দেখেন বলছে রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি মানে কি? রিলায়েবিলিটি মানে কি বলেন তো? রিলায়েবিলিটি বিশ্বাসযোগ্যতা, বিশ্বস্ততা, নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য। বিশ্বাসযোগ্য, কিন্তু ওইভাবে আর আমরা এখন মনে রাখবো না। আমরা মনে রাখবো যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুসারে সব সময় বা সবাইকে একই ধরনের বা একই পদ্ধতিতে যদি মূল্যায়ন করা হয়, ক্যান্ডিডেটকে যদি মূল্যায়ন করা হয়, তখন সে ওই মূল্যায়ন করার পদ্ধতিকে কি বলবো আমরা? রিলায়েবল অ্যাসেসমেন্ট বলবো। এটা যদি আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, সেটা হচ্ছে দেখেন, একটা লোক ধরেন কোনো একটা এই যে ড্রাইভিং এর একটা মানে লেভেল দিবে সে, হ্যাঁ, এখন ওই লেভেল দিতে আইসা একজন আছে, দুইজন অ্যাসেসর গেছে, দুইজনের কাছেই 10 জন করে ক্যান্ডিডেট। এখন একজন অ্যাসেসর বলছে, বাবা তুমি মোটরসাইকেল চালায়াই আমাকে দেখাইতে হবে। আর আরেকজন অ্যাসেসর বলছে, আপনার মোটরসাইকেল চালানো লাগবে না, আপনি ভুম ভুম করে খালি একটু দেখায় হাইটা চলে দেখায় দিলেই হবে কিভাবে কি করতে হয়। ওকে, তো এখন যে বলছে চালায়াই দেখাইতে হবে, তার কাছে পাশ করছে মাত্র 2 জন, আর যে বলছে চালানো লাগবে না, বুম বুম করলেই হবে, তার কাছে পাশ করছে 8 জন। তাহলে এখন খারাপ অ্যাসেসর হিসেবে কে প্রকাশ পেল? একদম বাস্তব পক্ষে সবার কাছে প্রথমত খারাপ অ্যাসেসর হিসেবে প্রকাশ পেয়েছে যার কাছে 2 জন, 2 জন। কিন্তু আপনার সিএস এর কোথাও কি বলা আছে যে স্কিল মানে স্কিল বা টাস্কটা, জবটা পারফর্ম না করলেও হবে, জাস্ট রোল প্লে করলে হবে, এরকম কি কিছু বলা আছে? বলা নাই। আপনার একটা ক্যান্ডিডেট তখনই কম্পিটেন্সি অর্জন করবে যখন তার ভিতরে নলেজ, স্কিল, অ্যাটিটিউড তিনোটাই সমানভাবে থাকবে। ওই লোকটা যে আপনার মোটরসাইকেলটা যে চালায়া দেখাইলো না, তাহলে তার কি স্কিল যাচাই বাছাই করা হয়েছে?
তাহলে তাদের কম্পিটেন্ট করা হয়েছে, তাহলে কি তাদের কি কোনো মানে ওইটার কি কোনো ইয়ে আছে, রিলায়েবল হয়েছে অ্যাসেসমেন্টটা? এটাই বলা হয়েছে, অ্যাসেসমেন্টটা রিলায়েবল তখনই হবে, বা অ্যাসেসমেন্টটা এই ক্ষেত্রে রিলায়েবল তখনই হইতো যখন দুইজন অ্যাসেসর, যে একজন একজন না, দুইজনই যদি সমানভাবে ওই মোটরসাইকেলটা রোল প্লে করে দেখতো, মানে রোল প্লে না, মানে চালায়া দেখতো, এবং দুইজনই যদি ভালো মতো এটাকে জাজ করতো। কিন্তু একজন দেখছে একজন দেখে নাই, একজন রিলায়েবিলিটি মেনটেন করছে আরেকজন করে নাই, এটা কিন্তু না। আমরা চাইলেই আমাদের নিয়ম অনুযায়ী আমাদের মন মতো আমরা একটা অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করতে পারি না। আমাদের মানে এক একজনের এক এক ধরনের ডিজায়ার থাকতে পারে, কিন্তু সেটা আমরা অ্যাসেসমেন্টের দিন অ্যাসেসমেন্ট সেন্টারে প্রকাশ করব না, ওইটার আমাদের অধিকার নাই। আমরা চাইলেই অ্যাসেসররা গিয়ে অনেক কিছু দেখাই, অনেক কিছু বলি, অনেক পাওয়ার দেখাই, কিন্তু না, আমাদের কিন্তু একটা নির্দিষ্ট ইনস্ট্রাকশন দেওয়া থাকে, একটা গাইডলাইন দেওয়া থাকে, আর সেটা অনুযায়ী আমাদের চলতে হয়। আমাদের একটা অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করার সবচেয়ে বেশি মানে মূল ইয়েই হচ্ছে, মানে কি বলে এটাকে, এই প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট, আরেকটা হচ্ছে রুলস অফ এভিডেন্স। এই প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট দিয়ে আমি অ্যাপ্লাই করে আমি অ্যাসেসমেন্টটা নিব, আর এভিডেন্স গুলো কালেক্ট করার পরে ওই এভিডেন্স গুলাকে আমার ক্রাইটেরিয়ার সাথে মিললো কি মিললো না, ওইটা আমি যাচাই বাছাই করব, বা আমার ক্যান্ডিডেট কি কম্পিটেন্ট হবে কি হবে না আদৌ, এটা আমি যাচাই বাছাই করব রুলস অফ এভিডেন্স দিয়ে। এর জন্য একজন অ্যাসেসরের প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট আর রুলস অফ এভিডেন্স এইগুলো কখনোই ভুলা উচিত না। এগুলো একদম তার মুখস্থ ঠুতস্থ থাকতে হয়, বুঝতে পারছেন? একজন ভালো অ্যাসেসরের গুণাবলী হচ্ছে এগুলা। আর আরেকটা বিষয় হচ্ছে ইথিক্সের। আপনার পূর্ব পরিচিত বলেন, আপনার পরিচিত বলেন, অনেক কাছের অনেকজনকে পাবেন, কিন্তু অ্যাসেসমেন্টের দিন আপনি একজন অ্যাসেসর, আপনার উপর ডিপেন্ড করবে একটা জাতি, আপনি কি এই জাতিটাকে ভালো বানাবেন নাকি খারাপ বানাবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো সেই হিসেবে আপনি কি তার গ্যাপ গুলা, কারণ এটা কিন্তু আমরা আমরা অনেকেই কান্নাকাটি করে বলি, না স্যার আপনি আমাকে ছেড়ে দেন, আমি আমার গ্যাপ পূরণ করে নিব, এই করে নিব সেই করে নিব। এই যে আপনারা নিজেরাই বলেন, এই লেভেল 4 পাস করলে, আল্লাহ যদি আপনাদের এক চান্সে পাস করায়, আপনারা কি কোনোদিন এই লেভেল 4 এর বইটা খুইলা দেখবেন? দেখবেন? দেখবেন না। তাহলে কোনোদিনও তো দেখবেন না। তাহলে একটা অ্যাসেসরের কখনোই উচিত না, যখন একটা লার্নারের বা ক্যান্ডিডেটের গ্যাপ পাবে, সে জেনে শুনে কখনোই তাকে কম্প্রোমাইজ করা উচিত না, যে ইটস ওকে ছেড়ে দেই, ও ঠিক হয়ে যাবে। না, আলটিমেটলি আপনিই তাকে ধ্বংস করতেছেন। আপনিই তাকে ওই সার্টিফিকেটটা আপনি তাকে দিয়ে আপনি তাকে দুর্নীতি বলেন, বা আপনি তাকে এই যে বেইমানি বলেন, বা এই যে তার ভিতরে যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকে আরো মানে ইয়া করে তুললেন, সাহসিকতা দিয়ে তুললেন। বুঝতে পারছেন? তো আপনারা যখন ইন ফিউচারের অ্যাসেসর হবেন, কখনোই এই কাজগুলা করবেন না। আপনার সামনে অনেক ক্যান্ডিডেট আসবে, ক্যান্ডিডেটে বলবে যেমন আমি বিশেষ করে যখন অ্যাসেসমেন্টে যাই, তখন আমারে বলে যে ম্যাডাম আমার আগামী মাসেই ফ্লাইট, আমার দ্বারা একদমই সম্ভব না ম্যাডাম, কেন করতে চাচ্ছেন এই কোর্স, কুকিং কেন করতে চাচ্ছেন, এই অ্যাসেসমেন্ট কেন দিতে চাচ্ছেন? বলে ম্যাডাম আমি তো বাহিরে চলে যাচ্ছি, এখন এটা তো দরকার সার্টিফিকেটটা, ম্যাডাম আগামী মাসে আমার 11 তারিখে ফ্লাইট, ম্যাডাম আর পারবো না, আর হচ্ছে না। কত বাহানা, কত কিছু যে তার থাকে, ফ্যামিলির এই প্রবলেম সেই প্রবলেম, ম্যাডাম এই সেই। কিন্তু এই যে ও যে সার্টিফিকেটটা আলটিমেটলি নিল, ওর ওর যার এত সমস্যা, তার এটা দিয়ে কিভাবে সে কাজ করবে? বুঝতে পারছেন আমার বিষয়টা? তো আমরা কখনোই আমাদের ইথিক্সের জায়গা থেকে নড়বড় হব না। মানে কে ভালো কে মন্দ, কোন অ্যাসেসর ভালো কোন অ্যাসেসর খারাপ, কোন অ্যাসেসর লার্নারদের ছেড়ে দেয়, ক্যান্ডিডেটকে ছেড়ে দেয়, ইয়ে করে না, এটা আমার দেখার বিষয় না। আমি কয়জনকে ভালো হিসেবে গড়ে তুললাম, আমি কয়জনকে দক্ষ আকারে গড়ে বের করে ছাড়লাম, এইটা দেখার বিষয়। পরে কি করলো দরকার নেই, ভালোর শুরুটা আপনার দিক থেকেই হোক, এই নিয়ত করে আমরা আগাবো। তাহলে রিলায়েবল হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী সবসময় একই পদ্ধতিতে এবং একইভাবে, মানে সবসময় সব জায়গায়
ওকে, সবাইকে একই পদ্ধতিতে একইভাবে মূল্যায়ন করাকে আমরা কি বলবো? রিলায়েবল বলবো। তার মানে ধরেন একজন অ্যাসোসিয়েট ঢাকায় যেভাবে অ্যাসেসমেন্ট নিচ্ছে, সে কক্সবাজার যাক, চিটাগং যাক, যেখানেই যাক না কেন, এই সেম একই স্ট্যান্ডার্ড ফলো করে একই নিয়ম অনুসারে একইভাবে অ্যাসেসমেন্টটা নিবে সব জায়গায় সমানভাবে, তখনই অ্যাসেসমেন্টটা রিলায়েবল হবে। বুঝতে পারছি? একজন বুঝতে পারছে, আর কেউ বুঝতে পারে নাই? হ্যাঁ, বুঝতে পারছি ম্যাডাম। রাবি, আচ্ছা ঠিক আছে, তাহলে আগাইলাম। ফ্লেক্সিবল, ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল কথাটা শুনলেই আমরা বুঝতে পারি এটা অনেক নমনীয়, অনেক মানে কি বলে এটাকে, স্বাচ্ছন্দ্যবোধ আর কি। ওকে, তাহলে অ্যাসেসমেন্টটা ফ্লেক্সিবল কখন হবে? যখন আপনারা এই যে দেখেন একটা ছবি দেখাই, আপনারা হয়তো এটা জানেন অলরেডি, এটা তারপরে একটু দেখাই, সেটা হচ্ছে এই যে এই ছবিটা দেখেন, এখানে এই ছবিটা দেখতেছেন না, এখানে বলছে ইকুয়ালিটি আর এটা হচ্ছে ইকুইটি। কিরকম? এই যে দেখেন এখানে মানুষ তিন ক্যাটাগরি, তিনটা মানুষ, একটা অনেক লম্বা, একটা মাঝারো, একটা বেটে। ওকে, তাহলে তিন ক্যাটাগরি তিনটা মানুষকে তিনটা কাঠের টুকরা দেওয়া হয়েছে। এদের ক্ষেত্রে কিন্তু ইকুয়ালিটি করছে, সবাইকে সমান সুযোগ দিছে। ওকে, এক্ষেত্রে কিন্তু কোনো ভেদাভেদ করে নাই। যে বেটে সেও কিন্তু একটা টুলি পাইছে, মানে একটা কাঠের টুকরা পাইছে, যে মেঝে সেও পাইছে, যে লম্বা সে তো পাইছে। এখন তিনজন মিলে খেলা দেখতেছে চাইছে, কিন্তু একজন লোক কি হয়েছে, ব্যর্থ হচ্ছে, সে খেলা দেখতে পারছে না। কিন্তু এখানে কিন্তু কোনো ভেদাভেদ করা হয় নাই, এখানে কিন্তু তিনজনকেই সমান সুযোগ দিছে, দ্যাট মিন্স ইকুয়ালিটি করছে। এখন দেখেন পরের ছবিটাতে দেখি, পরের ছবিটাতে আমরা দেখতে পারতেছি এই যে লম্বা লোকটা, এই লম্বা লোকের কাঠের যে টুকরাটা আসলো ওই টুকরাটা বেটে লোককে দিয়ে দিছে। বেটে লোককে দেওয়ার পরে সে কি করতেছে, এবার সে খেলাও উপভোগ করতে পারতেছে। ওকে, তাহলে এইটাকে আমরা বলছি ইকুইটি। তাহলে ইকুইটিটা হচ্ছে ইকুয়ালিটিটা হচ্ছে সবাইকে সমান ভাগে ভাগ করে দেওয়া। এক্ষেত্রে আমরা মানে ছোট বড়, তারপরে মেঝে, কালো ধলা, আরো যা যা আছে, হিন্দু ধর্ম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এগুলো কখনোই আমরা ভেদাভেদ করি না। আমরা সবাইকে সমান নজরে দেখতেছি, সমানভাবে দেখতেছি, সবকিছু দিয়ে দিচ্ছি সমানভাবে। আর পরের ছবিতে এবার কি করছি, পরের ছবিতে আমরা ইকুইটি করছি। ইকুইটিটা কি? যার যতটুকু প্রয়োজন আমরা ঠিক তাকে ততটুকু দিছি। এই যে লম্বা মানুষটার, এই লম্বা মানুষটা দাঁড়ায় অনায়াসে খেলা দেখতে পারতেছে, যার কারণে আমরা একে আর কোনো টুল দেই নাই, এর প্রয়োজন নাই। মানে মেঝের যে মানুষটা আছে এটা প্রয়োজন দিছি। আর এই যে এখানে প্রথম ছবিতে একটু মানে ইয়াটা ওর তো আরো দরকার আরেকটা, তাহলে ওর দুইটা দরকার, ওকে দুইটাই দেওয়া হয়েছে, দুইটা দেওয়ার পরে ও খেলা উপভোগ করতে পারতেছে। তাহলে ইকুইটিটা হচ্ছে যার যতটুকু প্রয়োজন তাকে ঠিক ততটুকু দেওয়া। এটাকে আমরা আবার এইভাবেও বলতে পারি যে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, রিজনেবল অ্যাডজাস্টমেন্টও বলতে পারি। ওকে, তাহলে ফ্লেক্সিবল কখন হবে, কার কোনো আইডিয়া? কেউ হাত তুলছেন কোনো প্রশ্ন জিজ্ঞেস করার জন্য? আচ্ছা, তাহলে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কখন হবে, কারো কোনো আইডিয়া? রিজনেবল না, সরি, এই ম্যাডাম, এই যে যদি যদি কখনো বিশেষ চাহিদা সম্পন্ন কোনো লার্নার থাকে, যেমন কেউ হচ্ছে চোখে দেখতে পায় না, তার জন্য আমি অডিও বা ব্রেইলি পদ্ধতি কোনো একটা এরকম রিসোর্স দিলাম গাইড করার জন্য, এই টাইপের কিছু একটা। এটা তো ঠিক আছে, বাট আমি বলতে চাইছি ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটিটা কি? তাহলে এই টার্মের ক্ষেত্রে আমাদের ফ্লেক্সিবিলিটিটা কি? ফ্লেক্সিবিলিটিটা কি? যার যেমন দরকার তাকে সেই ধরনের হচ্ছে রিসোর্স প্রোভাইড করা। ইকুয়ালিটি আর ইকুইটিটা মেনটেন করাটাই হচ্ছে আমার ফ্লেক্সিবিলিটি।
আমি সবাইকে ইকুয়ালি সমানভাবেও দেখব, আবার যার যতটুকু প্রয়োজন আমি তাকে কি ততটুকু দিব। এটাই হচ্ছে আমার কি ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে চলে আসবে, ফ্লেক্সিবিলিটি। ওকে, দ্যাট মিন্স আমার যার যত মানে মোট কথা হচ্ছে ইকুইটি মেনটেনও করব, আমি ইকুয়ালিটিও মেনটেন করব। ওকে, এবার দেখেন আর লাস্টে আরেকটা আছে ফেয়ারনেস। ফেয়ারনেস বলতে আমি বুঝাচ্ছি, দেখেন আমার এখানে কোনো ভেদাভেদ থাকবে না। ধরেন অ্যাসেসর আসছে, ও মুসলিম, এখন ওইখানে ক্যান্ডিডেট বেশিরভাগ ধরেন 2-3টা ক্যান্ডিডেট হয়েছে হিন্দু। এখন অ্যাসেসর ধরেন আপনার কাছে মনে হইতেই পারে যে উনি তো মুসলিম, কোন একটা কারণে সাপোজ উনি মুসলিম, উনি এর জন্য মনে হয় মুসলিমদের টানতেছে, এরকম কোনো কিছু সৃষ্টি করা যাবে না। দ্যাট মিন্স মানে ধর্ম, বর্ণ, গোত্র যাই থাকুক না কেন কোনো ভেদাভেদ না করে আপনি যদি সুন্দরভাবে অ্যাসেসমেন্টটা সম্পন্ন করতে পারেন, তখনই এটা কি হবে ফেয়ারনেস, কোনো ভেদাভেদ করা যাবে না। আর তার চেয়েও বড় কথা রিজনেবল অ্যাডজাস্টমেন্ট মেনটেন করে যদি আপনি মানে ধর্ম, বর্ণ, গোত্র কোনো ভেদাভেদ না করে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট মেনটেন করে যদি আপনি একটা অ্যাসেসমেন্ট সম্পন্ন করতে পারেন, মানে অ্যাসেসমেন্টটা যদি সম্পূর্ণ হয়, তখনই ওটাকে কি বলবে ফেয়ারনেস। ফেয়ারনেসে অবশ্যই আপনার রিজনেবল অ্যাডজাস্টমেন্ট হবে। ওকে, ক্লিয়ার? জি ম্যাডাম, ক্লিয়ার। স্যার ম্যাডাম? আচ্ছা, জি ম্যাডাম, ক্লিয়ার। তাহলে আমাদের প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট কি গেল? প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট গেল। প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট এই 4টা টার্মে আর কোনো ঝামেলা আছে কারো? আচ্ছা ম্যাডাম, এই প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্টের এখানে এই যে 4টা টার্ম আমাদেরকে বললেন আর কি, এখানে কোশ্চেনগুলো কেমন হবে এবং আমরা আনসারগুলো কিভাবে করব? আচ্ছা, আপনাকে সিঙ্গেল সিঙ্গেল টার্ম নিয়ে বলবে যে ভ্যালিডিটি বলতে কি বুঝেন, ফ্লেক্সিবিলিটি বলতে কি বুঝেন। এই যে আমি যেভাবে যে কথাটা বুঝাইছি না, হ্যাঁ, এখানেই দেখবেন সেই কথাটা সুন্দর করে লেখা আছে। এই যে প্রত্যেকটা আপনাকে কিন্তু একসাথে আগে প্রশ্ন আসতো প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট গুলো কি কি লেখো, এখন আপনাকে প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট কি কি এটা বললে তো আপনি নিজে পারবেনই, কিন্তু এর জন্য এখন একটু ঘুরে আসে অ্যাসেসমেন্ট কখন ভ্যালিড হবে বা ভ্যালিডিটি হবে, বা ভ্যালিডিটি বলতে কি বুঝো, এই টাইপের। তাহলে ভ্যালিডিটি বলতে কি বুঝো এটা বললে তখন এই যে এটার ভিতরের এই যে হেডলাইন করা বোল্ড এটা আপনি দিয়ে দিবেন। ওকে, তারপরে হচ্ছে আপনাকে যদি বলে রিলায়েবিলিটি বলতে কি বুঝে, এইটুকু দিয়ে দিবেন রিলায়েবিলিটি। তারপরে আপনাকে বলবে ফ্লেক্সিবিলিটি কি বলতে কি বুঝেন। এই যে আমি যে কথাগুলো মুখে আপনাদের বলছি বুঝাইয়া, এই কথাগুলো এখানে ইংলিশ আকারে লেখা আছে ছোট করে, তো এইগুলা কি একটু পড়বেন, পড়ার পরে আরো কি বুঝায় কি আছে এই বিষয়গুলো একটু জানবেন। এভাবে প্রশ্ন আসবে সিঙ্গেল সিঙ্গেল, বলবে ফ্লেক্সিবিলিটি বলতে কি বুঝে, ফেয়ারনেস বলতে কি বুঝে, তারপরে ভ্যালিডিটি বা রিলায়েবিলিটি বলতে কি বুঝে, এগুলাই বলবে, এইভাবে করে আসবে। এবার এখানে দেখেন টাইপস অফ অ্যাসেসমেন্ট আছে, এটা আমরা অলরেডি পড়ে আসছি, ফরমেটিভ আর সামেটিভ, এটাতে আর গেলাম না। এখানে দেখেন আমাদের আমাদের যে অ্যাসেসমেন্টটা হয় এই অ্যাসেসমেন্টটা মানে কি বেজে হয় বলেন তো? কম্পিটেন্সি বেসড। আমাদের অ্যাসেসমেন্টটা কম্পিটেন্সি বেসড হয়। তাহলে কম্পিটেন্সি বেসড বলতে কি বোঝাচ্ছে? ম্যাডাম এই যে কি পরিমাণ এই নলেজ, অ্যাসেসমেন্টটা স্কিল, অ্যাটিটিউড লাগবে ওইটা যোগ্যতা ভিত্তিক শিখন। কোনো কাজ করার জন্য। আমাদের অ্যাসেসমেন্টটা কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট বলতেছে, তার মানে আমাদের এই অ্যাসেসমেন্টের ভিতরে আমাদের নলেজটা, স্কিলটা আর অ্যাটিটিউডটা যাচাই বাছাই করা হবে। আমাদের নলেজ, স্কিল, অ্যাটিটিউড কি করা হবে যাচাই বাছাই। এছাড়াও একটা নলেজ আছে মানে অ্যাসেসমেন্ট আছে,
এই কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট বাদেও একটা অ্যাসেসমেন্ট আছে, এটাকে বলা হয় হলিস্টিক অ্যাসেসমেন্ট। এই আমাদের কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টের কম্পোনেন্ট যেমন 3টা, কম্পোনেন্ট কথার মানে হচ্ছে কিন্তু উপাদান। তাহলে আমাদের কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টের কম্পোনেন্ট হচ্ছে 3টা, ওকে, যেমন নলেজ, স্কিল, অ্যাটিটিউড। আর এই হলিস্টিকের আবার কম্পোনেন্ট হচ্ছে 6টা, নলেজ, স্কিল আর অ্যাটিটিউডের সাথে সাথে এখানে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং, প্রবলেম সলভিং আর হচ্ছে ইথিক্স। নলেজ, স্কিল, অ্যাটিটিউডের পাশাপাশি এখানে আছে আন্ডারস্ট্যান্ডিং, প্রবলেম সলভিং আর হচ্ছে ইথিক্স, এই 6টা। তাহলে আপনাকে হয়তো প্রশ্ন করতে পারে যে হলিস্টিক বেস অ্যাসেসমেন্টের কম্পোনেন্ট কয়টা, আপনি বলবেন 6টা। তাহলে নলেজ, স্কিল, অ্যাটিটিউডের পাশাপাশি আরো কি আছে, আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল ঠিক আছে কিনা এইটা তারা যাচাই বাছাই করবে, আপনার প্রবলেম সলভ করার ক্ষমতা আছে কিনা এটা তারা যাচাই বাছাই করা মানে করবে, আপনার ইথিক্স, ম্যাডাম, নীতি নৈতিকতা ঠিক আছে হলিস্টিক কিনা তারা দেখবে। হলিস্টিক কথাটার মানে কি? হলিস্টিকের আসলে ওইভাবে কোনো প্রপার মিনিং আমি পাই নাই। সামগ্রিক, বুঝতে পারছেন, এটার কোনো এভাবে ভালো কোনো মানে ইয়া আমি পাই নাই। এখন ওই এই যে আমাদের কম্পিটেন্সি কথার যদি আপনি ইয়ে করেন তাহলে যোগ্যতা পাবেন, সক্ষমতা পাবেন, দক্ষতা পাবেন, এই কথাটার অর্থ, বুঝতে পারছেন। কিন্তু হলিস্টিকের কোনো প্রপার আমরা বাংলা পাই নাই, হলিস্টিকরে আমরা হলিস্টিকই বলবো। কিন্তু এখানে হলিস্টিক বেজ অ্যাসেসমেন্ট যদি বলে তাহলে আপনার এইটা মাথায় রাখতে হবে যে হলিস্টিক বেজ অ্যাসেসমেন্টের কম্পোনেন্ট 6টা। তাহলে আপনার এখানে নলেজ, স্কিল, অ্যাটিটিউডের পাশাপাশি আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল, আপনার প্রবলেম সলভিং, আপনার ইথিক্স ঠিক আছে কিনা এই বিষয়টাও তারা দেখবে। এটা ক্লিয়ার ম্যাডাম? জি ম্যাডাম। অ্যাসেসমেন্টের একটা উদাহরণ কি হইতে পারে, যে কোন এক্সামটা? এইটা এখনো ওইভাবে বলতে পারছি না, কি বললাম, এখানে কোনো উদাহরণ নাই। এই হলিস্টিক অ্যাসেসমেন্ট এগুলো বাংলাদেশে হয় না, এগুলো সব বাহিরের। আমাদের বাংলাদেশের কোনো পরীক্ষাতে নলেজ, স্কিল, অ্যাটিটিউডের পাশাপাশি ইথিক্স চেক করা হয় না, ইথিক্স তো জীবনও চেক করা হয় না। ইথিক্স চেক করলে তো অর্ধেক চাকরিজীবী বাদ যাবে। এবার দেখেন, এই জিনিসটা একটু টাফ আছে, এটা একটু বোঝার চেষ্টা করবেন। এটা হচ্ছে ক্লাস্টারিং কম্পিটেন্সি। ক্লাস্টার কথার মানে কি? ক্লাস্টার একত্রে করা বা গুচ্ছ করা, সংযুক্ত করা, ক্লাস্টার কথা মানে হচ্ছে এটা। তাহলে ক্লাস্টার কম্পিটেন্সি বলতে বোঝাচ্ছে আপনার একটা কাজ কমপ্লিট করার জন্য যে যে এক্সট্রা বা আদার্স কাজগুলো আপনার করতে হবে, বা একটা কম্পিটেন্সি অর্জন করার জন্য আপনার যে যে ইউনিটগুলো প্রয়োজন সেই ইউনিটগুলো কভার করা। যেমন আমি এটা একটু সিএস দেখে আপনাদের বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে খেয়াল করেন। এই যে 1 থেকে 12 পর্যন্ত এটা হচ্ছে আপনাদের লেভেল 4 এর মানে সিবিএলএম, এই 12টা সিবিএলএম। আপনাদের একটা বিষয় একটু আমি জানায় রাখি, সেটা হচ্ছে আপনাদের আপডেট সিএস অনুযায়ী লেভেল 4 এর সিবিএলএম বা ইউনিট হচ্ছে 11টা। বাট আমি যে বইটা পড়াই এই সিবিএলএমটা আপনার পুরাতন, এখনো নতুন যেহেতু সিবিএলএম আসে নাই, যার কারণে আমরা যারা ট্রেনার আছি সবাই এই পুরাতন সিবিএলএমটাই ফলো করি। কিন্তু লার্নারদের বলে দেই, যখন আপনার মানে অ্যাসোসিয়েট জিজ্ঞেস করে ভাইভাতে যে আপনারা কয়টা ইউনিট অফ কম্পিটেন্সির উপর অ্যাসেসমেন্টটা দিতে আসছেন, তখন আপনাকে বলতে হবে 11টা। এখানে যেমন 12টা আছে, 12টা বলবেন না। ওখানে দেখেন এই যে উপরে 5 আর 6 নাম্বার আছে, এই 5 আর 6 নাম্বার সিবিএলএমটা একত্রে করা হয়েছে, মার্জ করা হয়েছে, যার কারণে এই দুইটা মিলে একটা সিবিএলএম হয়ে গেছে, আর টোটাল সিবিএলএম তখন 11টা হয়ে গেছে। আমার কথা ক্লিয়ার?
তাহলে এখানে দেখেন এই 12টা সিবিএলএম হচ্ছে একটা ট্রেনার পার্টের জন্য বলছে। তাহলে সিবিটি অ্যান্ড এ যেটা আপনারা, তাহলে এই 12টা কম্পিটেন্সি 12টা ইউনিট এই যখন আপনি কমপ্লিট করবেন আপনি একটা কম্পিটেন্সি অর্জন করবেন, সেটা হচ্ছে কি সিবিটি অ্যান্ড লেভেল 4 কম্পিটেন্সি। তাহলে এই যে এই কম্পিটেন্সি অর্জন করার জন্য যে যে টপিকগুলো আপনার লাগতেছে কভার করতে লাগতেছে এগুলো হচ্ছে ক্লাস্টার কম্পিটেন্সি। এখন খেয়াল করেন এই 12টার ভিতরে আবার 5টা সিবিএলএম শুধুমাত্র অ্যাসেসর পার্টের জন্য আছে। তাহলে অ্যাসেসর পার্টের জন্য অ্যাসেসর পার্ট শুধুমাত্র অ্যাসেসর হইতে গেলে আপনার যে যে সিবিএলএম গুলো পড়া লাগবে ওই সিবিএলএম মানে ওই ইউনিটগুলো যোগ করলে আপনি দিন শেষে কি করতে পারবেন, একটা কম্পিটেন্সি অ্যাচিভ করতে পারবেন না। তাহলে ওই সিবিএলএম যোগ করাটাই হচ্ছে ক্লাস্টার কম্পিটেন্সি। দ্যাট মিনস ওই সিবিএলএম গুলাই আপনি একত্র করে কি করতেছেন, ক্লাস্টার কম্পিটেন্সিটা অর্জন করতেছেন, ক্লাস্টার করতেছেন, একত্রে করতেছেন। করার পরে এবার আপনি কম্পিটেন্সি তার উপরে কম্পিটেন্সি অ্যাচিভ করতেছেন। এইটা যেমন এখানে আমি যদি বলি 1, 3, 4 আর 11, 12 এই 5টা সিবিএলএম মিলে হয় হচ্ছে আপনার মানে অ্যাসেসর পার্ট। তাহলে শুধু অ্যাসেসর পার্ট হইতে গেলে কোন কম্পিটেন্সি আপনার অর্জন করতে হবে, এই 1, 3, 4, 11, 12 এই 5টা কম্পিটেন্সি মানে ইউনিট ক্লাস্টার করতে হবে একত্রে। করার পর আপনি কি করতে পারবেন দিন শেষে, অ্যাসেসর পার্ট সিবিএ কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট এটা অর্জন করতে পারবেন। এরকম করে প্রত্যেকটা বিষয় ধরেন আপনি শুধু অ্যাসেসমেন্ট ডিজাইনার হবেন, শুধু অ্যাসেসমেন্ট ডিজাইনার হবেন, বা শুধুমাত্র এই যে ডেলিভারি কম্পিটেন্সি বেসড ট্রেনিং মানে কম্পিটেন্সি বেসড ট্রেনিংটা কিভাবে ডেলিভারি দেয় শুধু এইটার উপর ট্রেনিং নিতে চাচ্ছেন, তাহলে এই ডেলিভারি কম্পিটেন্সি বেসড ট্রেনিং এইটার উপরে ভিত্তি করে আপনার আনুষঙ্গিক যে যে ইউনিটগুলো কভার করা লাগতেছে ওইটাকে আপনি কি করতেছেন, একত্রে যুক্ত করতেছেন না। এই একত্রে যুক্ত করাটাকেই আপনার বলতেছে ক্লাস্টার কম্পিটেন্সি। আমি কি বুঝাইতে পারছি? জি মিস। কি বুঝাইছি কেউ একটু বলেন তো। মানে আমরা আমাদের অ্যাসেসমেন্টটা কিভাবে মানে ক্লাস্টার কম্পিটেন্সি কি বলে, যেমন অ্যাসেসর হতে হলে আমাদেরকে 1, 3, 4, 11, 12 এই সিভিলিয়ানগুলো কমপ্লিট করতে হবে। তো এই যে একত্রে এই সবগুলো মিলে আমরা পড়বো, এই একত্রে একসাথে পড়াশোনা করার এই ইয়েটাকে বলা হচ্ছে ক্লাস্টার কম্পিটেন্সি, যোগ্যতা কারো কোনো অর্জন করা। সমস্যা, কারো কোনো সমস্যা? আচ্ছা, পড়া কি মাথার উপর দিয়ে যাচ্ছে? ম্যাডাম এই যে 13 থেকে 18 পর্যন্ত এই সিবিএলএম গুলা কিসের জন্য? ওগুলো লেভেল 5 এর, ওগুলো আমাদের ও না, আচ্ছা আচ্ছা। লেভেল 4 এর না, ওগুলো 5 এর। হ্যাঁ, মিস জাস্ট একটা কোশ্চেন, লেভেল 5 এর জন্য কতটুকু সময় দেওয়া লাগে, মানে কতটুকু টাইম? যেমন এটাতে মোটামুটি 1 থেকে 1.5 মাস দিলে অ্যাসেসমেন্টে বসার মতন একটা ইয়ে হয়। লেভেল 5 এর জন্য এরকম কিরকম টাইম লাগতে পারে? লেভেল 5 এ আপনার এটাতে তো 1 থেকে 1.5 মাস আপনাকে বলছে, তাও কি কাজের ফাঁকে ফাঁকে। কিন্তু লেভেল 5 এ কোনো কাজের ফাঁকে ফাঁকে করা যাবে না। ওইটার জন্য আপনার প্রপারলি টানা 2 মাস সময় দিতে হবে, মানে ওইটা নিয়েই থাকতে হবে এরকম বিষয়টা। কারণ লেভেল 5 এ লেভেল 4 এর এই পড়াগুলাই সবার আগে আসবে, তাও আবার অনেক আপডেট আকারে, অনেক ইন ডিটেইলস। বুঝতে পারছেন? মোটামুটি ইয়ে আছে। এবার দেখেন
এখানে বলছে রিয়েল টাইম বা সিমুলেটেড ওয়ার্ক প্লেস বলতে কি বোঝায়? সিমুলেটেড ওয়ার্ক প্লেস বলতে আমরা বুঝি যেটা আমাদের রিয়েল ওয়ার্ক প্লেস না, কিন্তু রিয়েল ওয়ার্ক প্লেসের মতো সাজানো গুছানো। ওকে, যেমন আপনারা সবাই কিন্তু স্কিল পার্টের ট্রেনিং দিয়ে আসেন। তাহলে ধরেন কেউ একজন কুকিং এর আছে, বা কেউ একজন হচ্ছে গিয়ে গার্মেন্টস সেক্টরের আছে, তাহলে যে গার্মেন্টস সেক্টরে সে কি গার্মেন্টসে গিয়ে পরীক্ষা দিচ্ছে? তা কিন্তু না। কি করতেছে ইনস্টিটিউটরা? কয়েকটা মেশিন নিয়ে আসতেছে। মেশিন নিয়ে আসার পরে ওই মেশিনগুলো জাস্ট গার্মেন্টসের মতো করে সাজায়া ক্লাসরুমটা বা ইয়াটা, তারপরে সেভাবে এটা চালাচ্ছে, করতেছে। অ্যাসেসমেন্টের সময় এনভায়রনমেন্টটা একদম গার্মেন্টসের মতো করে ফেলে, আবার অ্যাসেসমেন্ট শেষ জিনিসপত্র সাজায় গুছায় আবার আগের জায়গায় রেখে দেয়। তাহলে এটাই হচ্ছে সিমুলেটেড ওয়ার্ক প্লেস। দ্যাট মিনস যে ওয়ার্ক প্লেসটা রিয়েল না, তবে রিয়েলের মতো দেখতে। তাহলে কি হবে? আমি আবারও বলি, যে ওয়ার্ক প্লেসটা রিয়েল না কিন্তু রিয়েলের মতো দেখতে, ওই ওয়ার্ক প্লেসটা আমরা কি বলবো? সিমুলেটেড ওয়ার্ক প্লেস। ক্লিয়ার? জি ম্যাডাম, ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ওইরকম না। যেমন ডেমনস্ট্রেশনে যাবে এটা। যেমন আমাদের কুকিং এর ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা কিন্তু সবসময় বার্নার টার্নার এগুলো 20টা সবসময় জ্বালাই না। তা আমরা কি করি? সবসময় একদম নর্মালের ইয়ার মতো রাখি, কিন্তু যেদিন অ্যাসেসমেন্ট হয় সেদিনই একদম পুরা বার্নার টার্নার সবকিছু চেক টেক দিয়ে রেডি করে প্রিপেয়ার করে রেখে দিই। আর দেখতে এরকম মনে হয় ওই দিন যখন সবগুলো চুলাতে আগুন জ্বলে, একসাথে 12-13টা চুলা আগুন জ্বলে, তখন মনে হয় কি এখানে এটা আসলে একটা ইন্ডাস্ট্রি, বা এটা আসলে একটা রিয়েল ওয়ার্ক প্লেসের মতো এরকম লাগে। কিন্তু আলটিমেটলি কিন্তু ওটা রিয়েল ওয়ার্ক প্লেস না। অ্যাসেসমেন্ট শেষ, জিনিসগুলো আবার জায়গায় উঠায় রাখে, আবার গুছায় গাছায় রাইখা দেয়, আবার অ্যাসেসমেন্টের সময় বের করে, এরকম আর কি। রিয়েল না, কিন্তু রিয়েলের মতো দেখতে, আর্টিফিশিয়াল বলতে পারি। কিসের মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার দেখেন লিগ্যাল অ্যান্ড এথিক্যাল রিকোয়ারমেন্টস। এখানে লিগ্যাল অ্যান্ড এথিক্যাল রিকোয়ারমেন্টস আছে একজন অ্যাসেসমেন্ট ডিজাইনারের। অ্যাসেসমেন্ট ডিজাইনার আমরা কিন্তু আগেও বলছি বারবার, এই যে এই সিপিএলএম শুরুর ক্ষেত্রেই বলছিলাম যে আপনি যে সবসময় যে শুধুমাত্র লেভেল 4 এর অ্যাসেসর হইতে পারবেন বা ট্রেনার হইতে পারবেন তা কিন্তু না। সিবিটি অ্যান্ড এ দিয়ে আপনি অ্যাসেসমেন্ট ডিজাইনার হইতে পারবেন, টুলস ডেভেলপার হইতে পারবেন, সিএস ডেভেলপার, সিপিএলএম ডেভেলপার, এগুলো আপনি হইতে পারবেন। কিন্তু এগুলোর জন্য ওই যে ক্লাস্টারিং করে করে কিছু কম্পিটেন্সি আরো এক্সট্রা অর্জন করতে হয়। যদি আপনি অ্যাসেসমেন্ট ডিজাইনার হইতে চান, তাহলে আপনার অ্যাসেসমেন্ট ডিজাইনারের উপরে আরেকটু কি ক্লাস্টারিং করে আরো কয়েকটা কম্পিটেন্সি অর্জন করতে হবে, এরকম আর কি বিষয়টা। তাহলে দেখেন এখানে বলছে একজন অ্যাসেসমেন্ট ডিজাইনারের, যে অ্যাসেসমেন্টটা ডিজাইন করছে তার কিছু লিগ্যাল অ্যান্ড ইথিক্যাল। লিগ্যাল মানে কি? লিগ্যাল মানে কি? আইনীয়। আইনি, আইনি। আয়না হ্যাঁ। তো আর ইথিক্যাল মানে কি? নীতি। তার নীতি। কিছু আইন এবং নীতি কি মেনে চলতে হবে। তাহলে কোন কোন বিষয়গুলো সেটা দেখেন। বলছে সে যখন একটা অ্যাসেসমেন্ট ডিজাইন করবে তখন অস পলিসি আর প্রসিডিউর গুলো অবশ্যই কি তার মেনে চলতে হবে। সে যখন একটা অ্যাসেসমেন্ট ডিজাইন করবে অস পলিসি প্রসিডিউর অবশ্যই মেনে চলবে। ইন্ডাস্ট্রি স্পেসিফিক লেজিসলেশন, ইন্ডাস্ট্রি স্পেসিফিক লেজিসলেশন দেখেন, একটা ইন্ডাস্ট্রিতে কিন্তু কিছু নির্দিষ্ট আইন কানুন থাকে যে এই কাজটা করতে হবে, এইভাবে করতে হবে, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। তাহলে সে যখন একটা অ্যাসেসমেন্ট ডিজাইন করবে তখন কোন কাজটা করতে পারবে, কিভাবে করতে পারবে, কোন কাজটা করা যাবে না, এটা কিন্তু মাথায় রেখেই করতে হবে। তারপর ডিল উইথ কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড প্রাইভেসি রেগুলেশন।
তাহলে সে যখন এই বিষয়টা ডিল করবে তখন খুবই কি গোপনীয়তার সাথে ডিল করবে। যখন কোনো প্রাইভেসি কিছু থাকবে তাদের নিয়ম নীতি মেনে চলে গোপনীয়তার সাথে সে তখন এই বিষয়গুলো ডিল করবে। অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি রেগুলেশন, কে কে অ্যাক্সেস পাবে, কে কে পাবে না, কে অ্যাক্সেস পাইলে কতটুকু পাবে, কতটুকু পাবে না। যেমন একটা প্রিন্সিপালের রুম বলেন, আমরা সরাসরি যে কেউ তো চাইলেই মুখ তুলে চলে যেতে পারি না, তাই না? তাহলে প্রিন্সিপালের রুম পর্যন্ত যাইতে হইলে একটা ভায়া হয়ে যেতে হয়। তাহলে কে সরাসরি যেতে পারবে, মানে কে যেতে পারবে না, তাহলে কে পারবে কে পারবে না, এই ধরনের অ্যাক্সেস আর ইকুইটি রেগুলেশন গুলো তখন সে কি করবে, দেখবে। এনভায়রনমেন্টাল ইস্যু অ্যান্ড রেগুলেশন, সে যে একটা অ্যাসেসমেন্ট ডিজাইন করলো, এই অ্যাসেসমেন্ট ডিজাইনের ফলে কি পরিবেশগত কোনো সমস্যার সৃষ্টি হয়ে গেল কিনা, ক্রিয়েট হয়ে গেল কিনা, এই বিষয়টার দিকে মাথায় মানে খেয়াল রাখতে হবে। তারপর বলছে ইন্ডাস্ট্রি কোড অফ প্র্যাকটিস। কোড অফ প্র্যাকটিস বলতে বোঝাচ্ছে যে আচরণ বিধি আছে না, আচরণ বিধি, এইটা যে লাইক সে কোন মানে কিভাবে তার ব্যবহারটা থাকতে হবে। সে চাইলেই তো খারাপ ব্যবহার করতে পারে না, তাহলে তার ব্যবহার কিরকম থাকতে হবে, তার জেস্টার কিরকম থাকতে হবে, পোস্টার কিরকম থাকতে হবে, কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে, কথা বলা কিভাবে থাকতে হবে, কোন কোন কথাগুলো সে বলতে পারবে, আউটসাইডে কোন কথাগুলো সে কখনোই মানে ইয়ে করতে পারবে না, এই বিষয়গুলো কোড অফ প্র্যাকটিসটাও কিন্তু তার মাথায় বিবেচনা করে তখন আপনার এইটা ডিজাইন করতে হবে। ওকে, ক্লিয়ার? জি ম্যাডাম, ক্লিয়ার। আজকে আর 2টা টপিক পড়বো, এরপর আর পড়বো না। সেটা হচ্ছে দেখেন আইডেন্টিফাই দ্য বেঞ্চমার্ক। এখানে বেঞ্চমার্ক বলতে কি বোঝায় এটা একদম সুন্দর করে সংজ্ঞা দেওয়াই আছে। দ্য বেঞ্চমার্ক ইজ দ্য ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ফ্রম দ্য রিলিভেন্ট ইন্ডাস্ট্রি। বেঞ্চমার্কটা হচ্ছে একটা মানদণ্ড যেটা ফলো করে আমরা কি করি, অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করি। আর আমাদের এই বেঞ্চমার্ক হচ্ছে আমাদের সিএস। আমাদের মানদণ্ড কি, আমাদের সিএস না? তাহলে আমরা কোন বেঞ্চমার্ক ফলো করে আমরা হচ্ছে কি অ্যাসেসমেন্টটা নেই, আমরা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের বেঞ্চমার্কটা ফলো করে আমরা অ্যাসেসমেন্টটা কমপ্লিট করি। তাহলে আপনাকে যদি বলে যে বেঞ্চমার্ক বলতে কি বুঝেন, এটা আসে, তাহলে আপনি বলবেন দ্য বেঞ্চমার্ক ইজ দ্য ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডস ফ্রম দ্য রিলিভেন্ট ইন্ডাস্ট্রি। শেষ। তারপরে দেখেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কনফ্লিক্ট মানে কি, দ্বন্দ্ব, আর ইন্টারেস্ট মানে কি, আগ্রহ। তাহলে আপনার আগ্রহের সাথে কি দ্বন্দ্ব হওয়া। তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলতে যদি আমি বুঝাই, তাহলে এক কথায় আপনি ধরেন একজন অ্যাসেসর, আপনি প্রফেশনাল ভাবে ওই দিন অ্যাসেসমেন্ট নিতে গেলেন। তাহলে যেদিন আপনি আপনি যাই হন না কেন, আপনি ওই দিন কি প্রফেশনাল। ওকে, এখন অ্যাসেসমেন্ট নিতে যাওয়ার পরে আপনি দেখতেছেন যে আপনার খুব কাছের একজন মানুষ এই অ্যাসেসমেন্টে বসছে। হ্যাঁ, তাহলে আপনি যখন অ্যাসেসমেন্ট নিতে গেছেন তখন আপনার লুকটা ছিল কি প্রফেশনাল, কাউকে চিনেন না, দেখে নেবেন, অতিরিক্ত কথা বললেই আপনি কি করবেন, একদম খপ করে ধরবেন, এরকম টাইপের। তাহলে প্রফেশনালিজম ভাবে আপনি গেছেন, যাওয়ার পরে আপনি দেখলেন যে পরিচিত পাইছেন, সাথে সাথে আপনি কি হয়ে গেলেন, নত হয়ে গেলেন। আপনি তার ভিতরে কি মানে ইন্টারেস্ট দেখলেন, ইয়ে করলেন। তাহলে আপনার প্রফেশনাল জায়গা থেকে আপনি সরে এসে কি পার্সোনাল, প্রফেশনাল জায়গা থেকে সরে এসে পার্সোনালি আপনি প্রভাবিত হয়েছেন না? তাহলে ওই প্রফেশনালের সাথে আপনার পার্সোনাল জায়গাটা কনফ্লিক্ট হয়েছে না স্যার ম্যাডাম না? এইটাই হচ্ছে আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। লাইক আপনার প্রফেশনাল ইন্টারেস্ট মানে প্রফেশনালটা কি, প্রফেশনাল ইন্টারেস্টটা পার্সোনাল ইন্টারেস্টে রূপান্তরিত হয়ে গেছে। পার্সোনাল প্রফেশনালিজমটা পার্সোনালি মানে পার্সোনালিতে আপনার রূপান্তরিত হয়ে গেছে। আপনি নিতে গেছেন অ্যাসেসমেন্ট, যা দেখলেন আপনার পরিচিত, এবার তাকে বলতেছেন কোনো টেনশন নাই আমি আসি। এবার সে কিছুই পারতেছে না, কিন্তু আপনাকে তাকে সাপোর্ট দিচ্ছেন, দেখায়া দিচ্ছেন, কিছু না কিছু করতেছেন। এখন এই যে দেখায়া দিচ্ছেন তার জন্য অন্য অন্য মানুষও দেখতেছে, এখন এর জন্য কি করতেছেন, তাহলে ওরে তো বাঁচাইতে হবে, তাহলে সাথেরটাও তো বলতে হবে। নাহলে দেখা গেছে ওরটা বলতেছেন সাথেরটারে করেন না, সাথেরটা গিয়ে আবার বিচার দিবে অ্যাসোসিয়েট তো ওরকম ওরকম ওরে বলছে আমারে বলে নেই।
তাহলে এইটা আবার ছড়ায়া যাবে, ও যাতে ওর মান সম্মান রক্ষা করার ক্ষেত্রে তখন আরেকটারে টানতেছে, এরকম করে টানতে 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 তখন কি হয়ে যাবে, সবাই কম্পিটেন্ট আস্তে আস্তে আপনি দিতে বাধ্য হয়ে যাবেন। কারণ তখন আপনার প্রফেশনাল জায়গা থেকে সরে এসে আপনি পার্সোনালি অন্তর্ভুক্ত হয়ে গেছেন। এটাকেই বলা হয়েছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ক্লিয়ার? জি ম্যাডাম, ক্লিয়ার। জি ম্যাডাম, ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার যদি হন তাহলে আজকে এইটুকুই রাখবো, এর বেশি দিলে আবার আপনারা নিতে পারবেন না। এইটুকুর ভিতরে কোনো সমস্যা আছে? বা পূর্বের কোনো কিছুতে সমস্যা আছে? আগে যে আপনি একটা সিপিএলএম পড়ে আসছেন 1 নাম্বার, ওইখানের কোনো কিছু বুঝেন না এমন কিছু আছে? আচ্ছা, ম্যাডাম, যেমন একটা কথা বলার ছিল। হ্যাঁ, হ্যাঁ বলেন। ম্যাডাম, কোনো রিসোর্স বা কোনো ভিডিও কি আমাকে দেওয়া যাবে, মানে যেটা দেখলে আমি ওই সিএস থেকে ওই সিভিএলএম বা সেশন প্ল্যান এগুলা বানানোর প্রসেসটা একটু বুঝতে পারতাম। আসলে ব্যাপারটা হচ্ছে জানা নাই আমার প্রসেসটা। কিন্তু এটা তো আপনাকে শিখাবে না। মানে এটা হচ্ছে একটা ডেভেলপ করতে দিবে কি করার জন্য। কিন্তু ডেভেলপ তো আপনাকে এভাবেই দিবে না। আপনাকে তো আগে শিখাইয়া নিবে ডেভেলপ করার আগে। আচ্ছা আমিও যখন এই টাইপের টিউটি করাইছিলাম, আমি করাইছিলাম হচ্ছে অ্যাসেটের থেকে। অ্যাসেটের আচ্ছা থেকে এরকম ২ টা টিউটি করাইছিলাম। তো ওই সিএস সিবিএলএম আমরা তো আগে ২ দিন ব্যাপী ওয়ার্কশপ ছিল। তো ২ দিনে আমরা আগে শিখাইয়া নিতাম। ধরেন একদিন সিএস শিখাচ্ছি, ওইদিন আমরা সিএস শিখানোর পরে আবার তাদেরকে একটা সিএস বানাইতে দিতাম। ওই ৯ টা ইয়ের উপরে। পরের দিন আবার আমরা ধরেন সিবিএলএম শিখাচ্ছি, সিবিএলএম আগে তাকে পড়ায় নিতাম, তারপরে তাকে টাস্ক দিতাম, মানে কাজ দিতাম। তো এইটা এমন না যে আপনাকে যায়াই আপনার উপরে মানে দিয়ে দিবে। ও আগে আচ্ছা আপনাকে আচ্ছা শিখাবে কিন্তু তারা। বুঝতে পারছেন? আগে আপনাকে শিখাবে কিভাবে ডেভেলপ করতে হয় না হয়, কোন কোন পয়েন্ট, কোন কোন বিষয় মাথায় রাখতে হয়, মানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এগুলো আগে সব আপনাকে শিখাবে, জানাবে। তারপর গিয়ে আপনাকে লাস্টের দিকে এটা করতে দিবে। তারপর আচ্ছা দেখবেন আপনাকে প্রেজেন্টও করতে দিবে, যে গ্রুপ আকারে দিতে পারে, হয়তোবা ইন্ডিভিজুয়ালও দিতে পারে, আবার দেখা গেছে গ্রুপ আকারেও দিতে পারে। আচ্ছা আচ্ছা কিন্তু ম্যাডাম, ওইটা আবার আপনারা প্রেজেন্টও করবেন, গ্রুপ আকারে যদি করেন ওইটা আবার আপনারা প্রেজেন্টও করবেন। আপনাদের অকুপেশনের উপরে ভিত্তি করেই আপনাদের আবার দেখা গেছে বানাইতে দিবে। এবার বুঝছেন? জি এটা ম্যাডাম, নিয়ে আসলে জানা ভাববেন ছিল না। না তো আমার, এই জন্য। বুঝতে পারছি, বাট আমার জানা মতে এরকমই হবে। আগে আপনাকে শিখাবে, জানাবে, কারণ একটা একটা জিনিসে ডাকছে, এখন সে না জানায় তো আপনাকে ধুম করে একটা জিনিস বানাইতে দিয়ে দিবে না। আগে আপনাকে জানাবে, শেখাবে, তারপর আপনাকে অ্যাপ্লাই করতে বলবে, যে এতক্ষণ আমি জানাইছি, এবার তুমি এটা অ্যাপ্লাই করো। জাস্ট মনোযোগ দিয়ে শুনবেন, কোনটা কোনটা কিভাবে বলে, কি করতে বলতেছে, পয়েন্ট গুলো মনে রাখবেন, ঠিক ওইভাবেই নোট করে অ্যাপ্লাই করবেন। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। ওকে না, ব্রিফ বাইজিৎ করে স্যার? নিলে আশা করি সমস্যা হবে না। হ্যাঁ, এইভাবেই করবে আমার জানা মতে। কারণ প্রত্যেকটা একটা একটা প্রসিডিউর আছে। আর আপনাকে আমি ধরেন এই যে এখন বললাম যে আজকে হচ্ছে ধরেন 11 নম্বরের উপর আপনার পরীক্ষা, 11 নম্বর সিবিএলএম এর উপরে। এখন আমি আপনাকে না পড়াইয়া আমি কি পরীক্ষা নিতে পারবো? আপনি তো বলবেন ম্যাডাম কিছুই বুঝি নাই। ওইটা ওইটা কি, এইটা কি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি, বেঞ্চমার্ক কি, কিছুই তো ম্যাডাম পারি না। প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট কি, এগুলো তো ম্যাডাম পারি না, একা একা পারি না। তাহলে হবে? আগে আপনাকে না। শিখাবে, তারপরে আপনাদের নিবে, আচ্ছা, এইভাবে বুঝতে করে। পেরেছি ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আর কারো কোনো প্রশ্ন? জেমস স্যার? ম্যাডাম আপাতত নাই, পরে আলাপ করবো থাকলে। আচ্ছা, রাবেয়া ম্যাডাম কোনো কথা আছে? রবিউল, না হিমিদ ম্যাডাম, এখন স্যার, সানজিদা? আচ্ছা, না মিস, ঠিক থ্যাংক ইউ। আছে। থ্যাংক ইউ মিস। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাইলে সবাইকে আসলেই অনেক ধন্যবাদ এত কোঅপারেটিভ হওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। তাহলে চলি, আজকের জন্য আমরা আমাদের সেশন এখানে শেষ করি।